সুপ্রিয় বন্ধুরা, শুভ সময়। জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমন্ত্রণ জানাচ্ছি নূর কামরুন নাহার সাহিত্য ও শিল্প বিষয়ক আলাপচারিতায়। প্রিয় বন্ধুরা, আপনারা শুনে আনন্দিত হবেন। আজ আমাদের মাঝে এমন একজন অতিথি রয়েছেন যিনি একাধারে উপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, লিখেছেন মঞ্চনাটক এবং ছিলেন লিটল ম্যাগ আন্দোলনের সাথেও। তিনি আসলে এক নামে পরিচিত, তিনি নামেই উজ্জ্বল, বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, নাসরিন জাহান। ধন্যবাদ। আমরা বুঝতেই পারছেন আজ আমাদের আড্ডা জমে যাবে। আমরা আলাপচারিতায় যাব নাসরিন জাহানের সাথে। আমরা শুনবো তার সৃষ্টির কথা, সমকালীন সৃষ্টির কথা, আমাদের চারপাশের যে জীবন, জগৎ, সমাজ সবকিছুই থাকবে আমাদের এই আলোচনায়। এবং তারপরে শুনবো আপার ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দের কথা। তো আমরা শুরু করছি। কেমন আছেন আপা? ভালো আছি। ভালো থাকারই কথা। সৃষ্টিশীল মানুষ সবসময় ভালো থাকে, কারণ তিনি থাকেন সৃষ্টির আনন্দে এবং উল্লাসে। তা আমরা প্রথমে আপনাকে একটু পেছন থেকে প্রশ্ন করতে যাচ্ছি। ওকে, বলো। আপা, আপনি কিন্তু উরুক উপন্যাস লিখে প্রথম বেশ আমি বলবো যে জনগণের মনে আসলেন। তার আগে তো অবশ্যই আপনি দীর্ঘ সময় ধরে সাহিত্য সাধনা করে আসছিলেন, কিন্তু একেবারে জনপ্রিয়তা পাওয়া যেটি বলে সেটি আপনি উরুক উপন্যাসের মাধ্যমে পেলেন। তো এই যে উরুক উপন্যাস, এই উপন্যাসটি আপনি নিজে এক জায়গায় বলেছিলেন যে আপনি ছোট গল্প লিখছিলেন, কিন্তু আপনি চাচ্ছিলেন একটা উপন্যাস লিখতে। 5টা বই প্রকাশ হওয়ার পরে, হ্যাঁ 5টা বই, ছোট গল্পের বই, ছোট গল্পের 5টি বই প্রকাশিত হবার পর আপনি উরুক উপন্যাসে হাত দেন। এবং এই প্রথম আপনি একেবারে বাস্তব জীবনটাকে আপনি তুলে এনেছেন আপনার উপন্যাসে। তার আগে আমরা আপনার গল্পে পরাবাস্তবতা দেখেছি এবং আরো অনেক বিষয় দেখেছি যেগুলো অবশ্যই বাস্তবের সাথে সম্পর্কিত, তবে একটি ঘোর থাকে আপনি আপনার গল্পে এবং উপন্যাসে। আমরা একটু জানতে চাইবো যে এই যে গল্পের পরে উপন্যাসে আসলেন, এটি কেন আপনি জার্নিটা আপনার এই ভ্রমণটা? আসলে এটা হয় কি, আমি তো খুব ছোটবেলা শৈশব থেকে লিখি। ছোট গল্পটাও যখন লিখতে শুরু করি তখন তো পঠন পাঠনও চলছিল, ভালো ভালো বই পড়তাম। তো তখন যেটা হতো, আমার খালি মনে হতো যে পৃথিবীতে প্রেম, দাহ, যুদ্ধ, সংগ্রাম, দারিদ্র্য সবই তো চিরকালীন, বিবর্তিত হয়েও কিন্তু চিরকালীন। তো কিভাবে আলাদা করা যায়? তখন মনে হলো যে স্টাইল, আমার লেখার ফর্ম, আমার ভাষা, সবচেয়ে জরুরি ভাষা, উপস্থাপন কিভাবে আমি আনলাম ব্যাপারটাকে, এইগুলোতে খুব মনোযোগী ছিলাম স্কুলে থাকতেই। তখনই আমার বর্ণনা অন্যরকম হয়ে যেত। আমার ক্লাস 6-এ একটা গল্প ছাপা হয়েছিল, সেখানে ছিল একটা গল্প যে বৌটুপানির ঝোপ পেরিয়ে মেয়েটি যখন যাচ্ছিল, এরকম আর কি। হ্যাঁ, তো ফলে এই করে করে ভাষাটা মধ্যে দিয়ে প্রতিনিয়ত ভাষার সঙ্গে একদিকে পড়তাম, আরেকদিকে নিজের ভাষার নির্মাণ, ভাঙচুর আর মনস্তত্ত্ব। আমি সবসময় বলি যে মানুষ তো রাস্তা দিয়ে পথ দিয়ে হাঁটে না, মানুষ আসলে মন দিয়ে হাঁটে। তো ওই করে 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 গল্প লিখলাম। গল্পের মধ্যে মনে হলো যে সরাসরি তো কোনো জিনিস আনা ঠিক না, ফ্যান্টাসি, ওইটাকেই সুরিয়ালিজম, ম্যাজিক রিয়ালিজম বলা হয়। তো এই করে করে মনে হলো যে সাহিত্যের তো একটা লম্বা রাস্তা হলো উপন্যাস, যেখানে নিজেকে খুলে এগোনো যায়। ওটা তো একটা মাধ্যম, কথা সাহিত্য একটা মাধ্যম, তো সেটা বড় মাধ্যম। 3টা গল্পের বইয়ের পরে আমার মনে হয়, তার আগ পর্যন্ত মনে হয়নি। তারপরে মনে হয় বই উপন্যাস কারো লিখতে পারছি না। এই করে 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 এই গল্প তো প্রচুর অনেকবার করেছি অনেক জায়গায়। তো আপনি যখন উপন্যাস লিখতে গেলেন, আপনি এটা খুব চমৎকার কথা বলেছিলেন যে রাস্তার পাশে একটি কুকুরকে মেরে রেখেছিল, সেটি আপনাকে আহত করলো। এই যে সংবেদনশীলতা, লেখকের জন্য সংবেদনশীলতা আসলে কতটুকু প্রয়োজন? এটা 100% প্রয়োজন। এটা আসলে প্রয়োজন তো সেই জিনিস যেটা মানুষ কিছু একটা করে আরোপ করে, সংবেদনশীলতার ভিতর থেকে উঠে আসার ব্যাপার। আমার প্রচন্ড রকমের সেটা, যেটাকে রবীন্দ্রনাথ বলেছেন অলৌকিক বেদনার ভার বিধাতা যাহা। যেমন ধরো কুকুরগুলা ডাল মেরে পড়ে আছে, এইটুকুর মধ্যে যে আমি তাকিয়েছিলাম তা তো না। আমি যখন যাচ্ছি আমার চোখে পড়লো, আমি সরে গেলাম, তারপর দেখলাম একটা পাখি, তারপর দেখলাম একটা ওই বেলুনওয়ালা,
মানে পর পর জিনিসগুলো পাল্টে পাল্টে যায় রাস্তার মধ্যে, মানে দৃশ্যপট। হ্যাঁ দৃশ্যপট। তখন বাড়ি ফিরে এসে দেখা গেলো আমার হয়তো কুকুরগুলোর কথা মনে পড়ছে, বেলুন উড়ানো, দুটো একাকার হয়ে যাচ্ছে, বেলুন উড়ানো আর কুকুরের মৃত্যু, এই করে করে। এই জায়গাটাই কি আপা একজন সৃষ্টিশীল মানুষের দেখার দৃষ্টি, মানুষের হ্যাঁ, সে জীবন? তো থাকবে অবশ্যই, তো সেটা আমরা থাকতেই হবে। একটু গল্পে যাচ্ছি। আপনি শুরু করেছিলেন গল্প দিয়ে, আর একটু আগে আপা বলছিলেন যে সেই ছোটবেলা থেকে লিখতেন এবং বারবার বারবার তিনি মনোযোগ দিয়েছেন ভাষায় এবং নির্মাণে। আমরা কিন্তু আপনার খুব কয়েকটি খুব আমি বলবো যে গুরুত্বপূর্ণ গল্প বাংলা সাহিত্যের জন্য, যেমন দাহ, পরজীবী, এই গল্পগুলো কিন্তু আপনি ইন্টারমিডিয়েট লেভেলে লিখে হ্যাঁ ফেলেন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে সম্ভব দাহ, হলো আপা? বরগাছা, ওই তো বললাম না, স্কুলে থাকতে আমার গল্প দৈনিক বাংলায় ছাপা হয়েছিল। কবি হাসান হাবিব জানতেনই না আমি স্কুলে পড়ি। ওটা জনক নামের একটা গল্প ছিল, যে মেয়েটা জানতো হাসপাতালে ভর্তি হচ্ছে, তার বাচ্চা হচ্ছে, সে পেন উঠবে উঠবে অবস্থায় সে তার মনে হচ্ছিল যে আমার হাজবেন্ডকে বলে দিই এবার এই সন্তানটা তার না। কিভাবে বোধ করলো, সে তারিখ মিলিয়ে দেখলো। সেই স্কুল জীবনে এই গল্প লেখার পরে কিভাবে হাবিব ভাই ভাববে যে এটা আমার। তো এইগুলো সারা জীবনে শুনেছি, আপনি কিভাবে লিখলেন, এই শুনে শুনে এই অবধি এটা এসেছি আমি। বোধহয় আমি কি একটু বলবো যে এটি চর্চা এবং দেখার দৃষ্টির নিবিড় পর্যবেক্ষণের, যে জীবনকে যে নিবিড় পর্যবেক্ষণ। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এটাই এটাই কম বেশি। আমাদের বাংলা সাহিত্যে আপা আমরা দেখতে পাই যে গল্প বা উপন্যাস যারা লিখেন তারা কিন্তু অনেক সময় প্রবন্ধের দিকে তেমন যান না, কারণ হয়তোবা সৃষ্টিশীল লেখার ব্যাঘাত ঘটবে, সেই জন্যই বোধহয় যান না। আপনি কি কখনো প্রবন্ধ লিখেছিলেন আপা? না না, আমার আসলে আমি পণ্ডিতদেরকে দেখলে আগেও ভয় পেতাম, এখনো ভয় পাই। আমার একটা সময় হতো যারা খুব বেশি পড়াশোনা, যাদের মানে নানা মাধ্যম নিয়ে পড়াশোনা করেছে, আমি তো স্কুলে খুব গাধা ছাত্রী ছিলাম, তো একবারই মানে যাতা স্টুডেন্ট, পড়াশোনা ভালো লাগতো না? একবারই না, ভালো লাগতো না, ছিলামই না ভালো স্টুডেন্ট। এই জন্য মনে হতো যে লেখালেখি করছি, কিভাবে ম্যাট্রিকটা পাস করে বিয়ে করে ফেলা যায়। তারপরে অবশ্যই এমএ করেছি ই করে করে, কিন্তু ওই কারণে না মানে যেহেতু একাডেমিক পড়াশোনাটা ভালো ছিল না, ভেতরে কিন্তু একটা দুর্বলতা কাজ করতো। ফলে আমি যখন দেখতাম যারা প্রবন্ধ লেখেন তাদের কথার ভঙ্গি, কথার তুলপি সাংঘাতিক ভয় পেতাম। আমরা তাদের সাথে কথা বলতে গেলে মনে হতো তারা কোন যুক্তি, কোনটা জানি কোন তথ্য দিয়ে ফেলবে যেটা আমার জানা থাকবে না। ওই করে করে ওইটা থেকে আমি নিজেই ওইটা আমার জায়গা না। জি আপা, আপনার তাহলে জীবনের পাঠটাই বেশি ছিল, জীবনকে বেশি পাঠ করেছেন আপনি। হ্যাঁ, আমি জীবনকে পাঠ করেছি এবং লেখার জন্য যা যা বই পড়া দরকার, যেই রকম নিবেদন থাকা দরকার, আমি তো আমার জীবনের ধরো লেখার জন্য আমি এটা অনেকবার বলেছি, আবারও এটা মনে হচ্ছে এখন বলা দরকার। আমি একটা সময় খুব ঘুম কাতরি ছিলাম, সন্ধ্যার পর প্রচন্ড ঘুম পেয়ে যেত। তো আমাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ি থেকে প্রচুর মানুষ আসতেন। তো তখন আমি একদিকে সংসার সামলাচ্ছি, আরেকদিকে পড়াশোনা করছি, আরেকদিকে কি করা যায় ভাবলাম রাত জেগে লিখি। এখন ঘুম কাতরে আমি ঘুমিয়ে পড়ি। লেখার জন্য আমি আস্তে আস্তে চোখের মধ্যে কাঁচামরিচও দিয়েছি। বাহ, বাহ বলো, এই করে করে না, হ্যাঁ ভালো বলেছো, দিয়ে আমার কি হয়েছে, আমার জীবনে যে সাধারণ ঘুম, স্বাভাবিক ঘুমটা জীবনের জন্য চলে গেছে। আর স্বাভাবিক ঘুম বলে আমার জীবনে কিছু নেই। আমি আজকে 30-35 বছর যাবত ঘুমের ওষুধের ঘুমাই, আমার ডিপ্রেশনের ওষুধ লাগছে শুধু লেখালেখি করতে 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 করতে। আমার ব্যক্তিগত জীবনে কিন্তু সেই ক্রাইসিস তেমন, সেই অর্থে তেমন যে মানে হয়তো আপনি শিল্পের যে সন্ধান, আরো জীবনকে দেখা, আরো গভীর, এই যে অতৃপ্তি আপা, সেই অতৃপ্তিটা হয়তো আপনাকে ডিপ্রেশনের দিকে, সেটাই হয়তো। আর যেগুলোতে মানুষ সুখী হয়ে যায় সেগুলোতে হট করে সুখী হতে পারতাম না। এই যে আপা আপনি বললেন যে সাধারণ মানুষ সাধারণ যেই জিনিসগুলো পেলেই সুখী হয়ে যায়, হয়তো একটা গৃহ, স্বামী, সন্তান, বা ছেলেদের ক্ষেত্রে হয়তো গৃহ, ভালো স্ত্রী এবং একটু সচ্ছলতা, কিন্তু লেখক হিসেবে তো আপনি তাতে সন্তুষ্ট হতে পারেননি, আপনার জীবনকে আরো দেখার ইচ্ছা হয়েছে। সেটাই বোধহয় আপনাকে অতৃপ্তির দিকে নিয়ে এবং আপনার সৃষ্টিকে জিয়ে রাখার বা আরো সৃষ্টিশীল করে তোলার ক্ষেত্রে কাজ করেছে। তেমনটা কি মনে হয় আপনার? এটা প্রশ্ন করার কি আছে, এটা তো হ্যাঁ ভালোই বলেছো, ঠিকই, এটাই মনে হচ্ছে। তো আপা এই যে আমরা যে গল্প নিয়ে কথা বলছিলাম, তো
গল্পের ক্ষেত্রে আমরা দেখি যে গল্প এমন একটা কঠিন মাধ্যম, আমি বলবো যে শিল্পের সবচেয়ে কঠিন মাধ্যম আমার কাছে গল্পকে মনে হয়, যে শুরু এবং শেষ এবং মাঝের উপন্যাসের মতো অনেক স্কোপ নেই যে আমরা অনেক লিখবো, ছড়িয়ে ছিটিয়ে লেখা যায়। তো গল্পের ক্ষেত্রে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ মানে কোন বিষয়টা কি মনে হয় যে গল্পটা তখনই গল্প হয়ে উঠবে কোন জায়গাগুলোতে? গল্প কম্প্যাক্ট, যে তুমি গল্প গল্প একটা জমাট ভাষা দাবি করে, জমাট একটা ভাষার মধ্যে দিয়ে তোমার ক্ষরণগুলোকে একদম এমন করে রাখা, যেরকম যে হয় না যে অনেক একটা ধরো যে একটা বক্সের মধ্যে অনেক রক্ত, অনেক জল, কিন্তু ফেটে বেরোতে যাচ্ছে, কিন্তু বেরোতে দিচ্ছ না। তার মানে এই যে হ্যাঁ, জীবনের অনেকগুলো বিষয় মানে ছোট একটা বাক্সের মধ্যে নিয়ে আসা। তা এই জন্যই কি আপনার গল্প এত কঠিন, মানে গল্পকে ধরা? আসলে ছোট গল্প নিয়ে তো অনেক কথা আছে, সেটা অন্য কথা, সেটা এক একজন বইয়ে এক এক রকম ভাবে। আমার উত্তর কি, আমি যেমন ধরো আমি পেইন্টারদের যখন পেইন্টিং দেখি, তখন যখন কোনো জিজ্ঞেস করি এটাতে আপনি কি আঁকতে চেয়েছেন, তখন কোনো পেইন্টার যদি বলে দেয় যে এই, তখন আমি একজন এরকম অভিজ্ঞতা ছিল আমার, আমি আপনি বলে দিলেন কেন, এটা তার বুঝে নেওয়ার কথা সে কি। তো আমার ক্ষেত্রেও আমার উত্তর একটাই, যে আমার লেখা কেন, হ্যাঁ তুই কি কেন এরকম, কেন ওইরকম, কেন কি, ওইটা আমার লেখা পড়লে তোমার যদি আমার লেখা পড়লে অনেক প্রশ্ন জাগে, অনেক বিষয় জাগে, সেখানেই তো আমার লেখাটা সার্থকতা। কারণ পাঠকের মনে যদি প্রশ্ন, কৌতূহল এবং ওই জায়গার প্রতি যদি নিবদ্ধতা মানে সৃষ্টি করা যায়, সেটি তো লেখকের বড় সাফল্য। আপনার গল্প নিয়ে আরেকটু কথা বলি। অনেকে আজকাল আমরা দেখি যে জাদু বাস্তবতার কথা বলছে, যে গল্পে জাদু বাস্তবতা না থাকলে বোধহয় গল্পটি তেমন স্মার্ট হচ্ছে না। এই যে বিষয়টি, এই বিষয়ে আসলে আপনার মতামত? আমরা যখন লেখালেখি করি তখন বিশ্ব সাহিত্য কেন্দ্র বললাম না, লিটল ম্যাগাজিনের চর্চা, এটা একটা ছিল, আমরা করতাম। তখন দেখা যেত যে আমরা ভাবতাম যে সরল মানে এই যে চারপাশে ঘটা জীবন নিয়ে আগেও বললাম যে এরকম তো এইগুলো তো ঘটছেই সারা পৃথিবীতে, নতুন করে কিভাবে উপস্থাপন করা যায়। তখন আমাদের ঠাকুরমার ঝুলির কথা মনে হলো, তখন ল্যাতিন আমেরিকার বইও পড়তাম, ওরা জীবনের নিষ্ঠুর বাস্তবগুলো রূপকের আরো মোড়ক দিয়ে নিয়ে আসতো, ফ্যান্টাসি দিয়ে নিয়ে আসতো। আমিও সেটাই করলাম, যে আমার রূপক দিয়ে, ওইটাকেই বলা হয় সুরিয়ালিজম, ম্যাজিক রিয়ালিজম। এখন কেউ আবার বলে যে নাসরিন জাহান তো ওর জীবন বাস্তবতার ঘনিষ্ঠতা নাই, সে ল্যাতিন আমেরিকার জীবন নিয়ে লেখে। মানুষের খুব ল্যাতিন আমেরিকার যদি জীবনে নিয়ে লেখা বলে, মার্কেজে যদি তুমি নিঃসঙ্গতা 100 বছর পড়ো, ওইটা কিন্তু জাদু বাস্তবতারই উপন্যাস। কত নিষ্ঠুর জীবন বাস্তবতা সেখানে। তো তুমি মার্কেজের বেলায় বলবে না, আর আমার লেখাটার মধ্যে কত রকম দাহ থাকে আমার লেখায়, সেই ক্ষরণটাকে সরাসরি না এনে ওইটাকে একটা সরাসরিও থাকবে, ওইটাই তো আমার নিজের, আপনার বৈশিষ্ট্য তো ওইটাই। বৈশিষ্ট্য, ওইটাই আমার লেখার শক্তি, মানে মুনশিয়ানা বলবো যে ওই জায়গাটাতে আপনার মুনশিয়ানা, যে আপনি কিভাবে প্রেজেন্ট করলাম আমি, মানে নিয়ে আসেন একটি প্রতীকের মোড়কে, প্রতীকের আড়ালে। এই যে জাদু বাস্তবতা একটু আগে আমরা বললাম, তো এই জাদু বাস্তবতাকে আমার ধারণায় কিছুটা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে। হ্যাঁ, ওইটাই যে বললাম না মাত্র, এটাই ভুল ব্যাখ্যা হচ্ছে এখন, যে বাস্তবের বিবর্জিত। না, একেবারেই না। অর্থ জানে না যারা, তারা এইসব কথা বলছে। আপা এক্ষেত্রে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা কখনোই নারী লেখক বা পুরুষ লেখক এইভাবে এই অভিধে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি লেখকই। তারপরেও আমরা বলবো যে হয়তোবা আমরা যদি বিগত দশকগুলোর দিকে তাকাই, আমরা নারী লেখকের কম উপস্থিতি দেখেছি, এখন আমরা অনেক বেশি দেখছি। এবং নারী লেখক এবং পুরুষ লেখক আমরা যেভাবেই বলি না কেন, তাদের লেখার জগতের মধ্যে একটা ভিন্নতা রয়েছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি একটা জোরালো কথা বলি, সেটা হলো গিয়ে যে আমি যদিও লেখার মধ্যে আমি একদমই লেখক, নারী বা পুরুষ কিছু না, তারপরে এজ এ মানুষ বা লেখক হিসেবে আমি জেন্ডারের নারী লেখক হিসেবে আমি অনুভব করি যে একটা নারী সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু মারা যায়, সারা পৃথিবীতে উন্নত বিশ্বেও কিন্তু মারা যায়।
কিন্তু একটা পুরুষ কিন্তু পুরুষের কিন্তু এই মৃত্যুটা নেই, মৃত্যুর কোনো ঝুঁকি নাই। এই একটা একটা দ্বিতীয় দুটা হলো সিঙ্গেল মাদার। পৃথিবীতে শোনা যায় কোনো সিঙ্গেল মাদারের লড়াই, সিঙ্গেল, এটা সারা পৃথিবীতে কিন্তু তার মানে সন্তানটা সন্তান ধরেই যদি একটা নারীকে ধরা হয়, প্রথমত 9 মাস গর্ভে রাখছে এক, তারপর হতে গিয়ে তার নানা রকম কমপ্লিকেশন, তাকে জন্ম দেয়া, তাকে বড় করতে থাকা, হাজবেন্ড, বেশিরভাগই তো হাজবেন্ড এসে বাইরে থেকে এসে বউকে সাহায্য করে না তো আমাদের এদিকে। তো সব মিলিয়ে এটা একটা, আর যদি যখন ডিভোর্স হয়ে যায় তখন মা বেশিরভাগ হাতে গোনা কয়েক কিছু পুরুষ হয়তো নেয়, বেশিরভাগ মা সন্তানকে নিজের কাছে রাখতে চাওয়ার জন্য যে সংগ্রামটা করে, এটা কিন্তু ফলে নারীদের লড়াইয়ের সাথে পুরুষদের লড়াইয়ের অনেক 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 পার্থক্য। এখন তো নারীরা চাকরিও করছে, সেজন্য চাকরি করছে, জগৎ বা দৃষ্টিভঙ্গি পার্থক্য হবে না। এই অভিজ্ঞতা তো পুরুষদের এই কিচ্ছুর বিনিময়ে আসতে পারবে না। পুরুষদের অভিজ্ঞতা একটা ইমাজিনেশনের মাধ্যমে রিসিভ করা যায়। পুরুষরাও নারীর অনেক অভিজ্ঞতা, ভালো শক্তি, কলমে শক্তি থাকলে ইমাজিনেশনের মাধ্যমে নারীর অনেক কিছু রিসিভ করতে পারবে। কিন্তু সন্তান গর্ভের যে যন্ত্রণা, তারপর মরে যাওয়াটা, সন্তান জন্ম থেকে মরে যাওয়াটা পর্যন্ত, এটা কিভাবে পারবে? এই জন্য ফলে অনেক অনেক এটা তো সম্ভব নয় তার পক্ষে। আর নারীরা এই কম লিখতে পারে এই কারণে যে একটা পুরুষ যখন লেখালেখি করে, সে চাকরি কিছু একটা উপার্জন করে, তখন পুরো পরিবার তাকে ছেড়ে দেয় যে উনি লেখালেখি করুক, উনি এই করুক। আর নারী যদি লেখালেখি করে, লেখালেখিও করছে, চাকরিও করছে, সন্তানও সামলাচ্ছে, যে কত মানা, এ তো দশভুজা নয়, সে তো দুর্গা না, 10টা হাত তো তার নেই। ফলে এই কারণে অনেক, আমাকে কবি হাসান হাবিব বলেছিলেন যে আমার সঙ্গে যখন দেখা হয়, উনি অবাক হয়ে গিয়েছিলেন যে তুমি স্কুলে থাকতে এই গল্প পড়েছো। পরে উনি দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে আমাদের জীবন বা আমাদের দেশের মেয়েরা বেশিরভাগই একটা সময় সংসারে গিয়ে নানা কিছুর কারণে লেখাটাকে সবার আগে ত্যাগ করে দেয়। এইটা তুমি করবে না, তুমি এইটা করতে এসেছো। একদম এই যে কথাটা বলছিলেন, এগুলো উনি তো কিছু বুঝে বলেছিলেন। এটা আমার সারা জীবন, আমার সারা ইন্ডিয়ার মধ্যে আমি গ্রহণ করেছি। এবং দেখেন আপা, এই যে বিষয়টি যে কেউ কেউ ছেড়ে দিচ্ছে লেখা, অনেকেই আমি দেখেছি, অনেকে বাস্তব কারণে, আবার অনেকে কিন্তু লিখতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এই যে ধরো একটা পরকীয়া নিয়ে লিখলো, কিছু একটা নিয়ে লিখলো, জীবন নিয়ে লিখলো, হাজবেন্ড কোনোভাবে পড়ে বললো এটা কিভাবে পেলে, এই অভিজ্ঞতা তোমার কোত্থেকে এলো, এ তো মহা যন্ত্রণা। আমি এই জন্য বলি কি, যে মেয়েদেরকে বলবো যে এখন যারা লেখালেখি করে বা শিল্পটা করে, তোমরা একটা কাজ করবে, বিয়ে করার আগে 100 ভাগ দেখে নেবে শিল্পটাকে। যদি তুমি 100 ভাগ ভালোবাসো, তাহলে শিল্পের মানুষ যে শিল্পটাকে ভালো বুঝে অনুভব করতে পারে, বিয়ের সময় সেইটাকে গুরুত্ব দিও। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। আপনি আবার ভাষার কথা বারবার বলছিলেন যে ভাষা নির্মাণ, পুনর্নির্মাণ। এই বাংলা, আমরা বলবো যে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কথা সাহিত্যের ভাষার মধ্যে বা উপস্থাপনের মধ্যে কি আমরা পার্থক্য করব বা তুলনামূলক? আসলে না, আমরা তো বেশিরভাগই ওদের বই পড়েছি, কারণ আমাদের এখানে একটা সময় হয় না, ওরা তো ওইখানে তো দারুণ দারুণ সব বই না লেখক আমরা পড়েছি, তখন তো এই মাথার মধ্যে এইসব কাজ করেনি যে এই ভাষা। কিন্তু ওরা তো ওই একটা শুদ্ধ ভাষা বলে, একদম প্রমিত। হ্যাঁ, একটা রাস্তার ভিখারি থেকে শুরু করে ওদের এই এক মানে হয় না ইয়ে বলে তেঁতুলিয়া থেকে টেকনাম বলে যায়, সেখানে সব জায়গায় কিন্তু শুদ্ধ ভাষা সবার। আমাদের এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলে ভাষাটা বদলে যায়। এখন কি আমরা যেহেতু সেই জায়গাটা আমরা অতিক্রম করে এসেছি না, যে জায়গাটাতে পশ্চিমবঙ্গের বইয়ের উপর আমাদের একটা নির্ভরতা ছিল। হ্যাঁ, না এখন বাংলাদেশ নিজের সাহিত্যে দাঁড়িয়ে গেছে না। এটা না, সাহিত্যটা এমন জিনিস যে আমার দেশ তোমার দেশ বলে কিছু নেই। বই হলো সারা পৃথিবীর ব্যাপার, তুমি যেখানে ভালো বই পাবে সেটাই পড়বে। সেটার জন্য তুমি বাংলাদেশের, আমার দেশ আমার দেশের সীমানা আমার সীমানা, এখানে কেউ উল্টাপাল্টা করতে আসলে অন্য গল্প। কিন্তু লেখালেখির ক্ষেত্রে তোমার, আমার দেশে ভালো লেখা হয়েছে বলে আমি আর পশ্চিমবাংলার লেখা পড়লাম না,
আমেরিকা ল্যাটিন আমেরিকা বই পড়লাম না, এ হবে না। হ্যাঁ, লেখক এখানে পাখির মতো একদম কাঁটাতার থাকবে না, তার মানসিক কোনো কাঁটাতার থাকবেই না মনের মধ্যে। সে যেখানে ভালো বই পাবে সেখানেই পড়বে। সে পশ্চিমবঙ্গে ভালো বই পেলে পড়বে, আমাদের দেশে ভালো লিখলে হ্যাঁ খুব দারুণ ভালো লাগলো, যেখান থেকে গ্রহণ করতে পারবো আমি। এটা আমরা তো পড়ছি গ্রহণ করার জন্য, কিছু একটা নতুন এই কিছু। জায়গাটাতে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের যে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলোকে আমাদের একটা অন্য সাহিত্য ভূমি হ্যাঁ, এটা দিয়েছে। ঠিক, এটা ঠিক। আমাদের তো সেই কারণে, হ্যাঁ সেই কারণে আমাদের 70 দশকে মুক্তিযুদ্ধের পরে আমাদের কথা ছিল যে মানে দুর্দান্ত কিছু কথা সাহিত্যিক তখন থাকার কথা ছিল 70-এ। কিন্তু 70-এ দশক যদি ধরো, দেখো 70-এ খুব জাদ্রের লেখক যারা মানে লেখালেখি দিয়ে রক্তক্ষরণ করে ফেলেছে, এরকম কত লেখক আছে। আপনাকে 80-র দশকের বলা হয়, এবং বাংলা একাডেমি থেকে যে গল্পের ছোট গল্পের বইটি যে আপনি সম্পাদনা করেছেন, বাংলাদেশের গল্প 80-র দশক। 80-র দশক। তো এই যে 80-র দশক, 80-র দশকে এসে কি 70-এর দশকে যেটা হওয়ার কথা ছিল সেটি কিছুটা না, অনেকটা, অনেক বেশি। 80-তে যদি বাংলাদেশের গল্প 80-র দশকে সবগুলা গল্প পড়ো, একটা গল্প পাবে না যে ন্যূনতম মান, যার মানে যাকে তুমি ফেলে দিতে কোনো রকম ভাবে ফেলে দিতে পারবে না প্রত্যেকটা গল্প। কিন্তু অনেকে আবার সেটার মধ্যে থেকে দেখা গেছে যে ধীরে ধীরে খসে পড়েছে, কিন্তু ওর মধ্যে থেকে যারা আছে তারা কিন্তু দারুণ। এটা কি জন্য আপা যে কোনো একটা বড় আন্দোলন যখন যায়, যখন একটা বড় সংগ্রাম হয়, সেটা রেশ বা সেটা ফুরাতে একটু সময় লাগে, এটাও সময় লাগে। সেই জন্য হয়তো সেটা পরিপক্ক হওয়া, সেটাকে একটু মানে থিতিয়ে যাওয়ার ব্যাপার। এই জন্যই হয়তো 80-র দশকটা এত উজ্জ্বল। 80-র দশকে কবিতাও কিন্তু আমরা কি দেখতে পাই যে 80-র দশকে কবিতা আমরা দেখতে পাই, কবিতা থেকে একটা চেঞ্জ আসা শুরু হয়। যাই হোক, আপনাকে আমরা অনেক কিছু জানতে পারলাম আপা। তো একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে এই যে উপন্যাস লিখছেন, গল্প লিখছেন, নাটক লিখেছেন, এবং বিভিন্ন সাহিত্যের বিভিন্ন শাখায় আপনার পদচারণা, কিন্তু আপনি আসলে তৃপ্তি পান কোনটি বেশি করে, মানে উপন্যাস নাকি গল্প? আমি গল্প। আমার কাছে কিন্তু মনে হয় আপনি গল্পেরই মানুষ, কারণ আপনার গল্প এত শক্তিশালী। আমি গল্পই। ছোট গল্পের মধ্যে যে বিষয়টা আপনি বললেন যে ছোট একটা বাক্সে অনেক কিছু দেয়া যায়, ওই যে রুদ্ধশ্বাস ব্যাপারটা সাংঘাতিক। এখন কি লিখছেন আপা? এখন আমি আসলে একটা ব্যাপারে কি আজকে মনে হলো এই মাধ্যমেই প্রথম এই কথাটা আমি বলছি, এর আগে কোথাও বলা হয়নি, কারণ এটা শুরুই করেছি কিছুদিন আগে। আমাকে সবাই যখন বলতো আপনার জীবনে স্মৃতি কথা লেখেন, আত্মজীবনে লেখেন, আমি বলি না এগুলো করতে পারবো না, কারণ আমি আমার নিজের জীবনে কিছু কথা বলতে গিয়ে অন্যের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, এগুলো করা যাবে না, করবো না। যে কোনো কারণে হোক আমার হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে, এসবটা আত্মজীবনী না দিয়ে একটা নাম দিই। এখন এটার নাম প্রথম ছিল আমাদের সেই সব দিন, আমাদের এই সব দিন, এই করে করে আমি ধরা যাক 24 পর্ব পর্যন্ত লিখেছি, অনেক দীর্ঘ 24 পর্ব। এবং এটার মধ্যে ঢুকে গিয়ে আমার মনে হচ্ছে মানে নতুন করে আমার যেন আমার শৈশব থেকে এই অবধি আমার নতুন করে যেমন আমি যেন হাঁটতে শুরু করছি, স্পর্শ করছি সেই জিনিসকে, সেই মানুষগুলাকে, এটার মধ্যে খুঁজে পাচ্ছি নিজেকে। এই বইটার নাম এখন হবে পালকের চিহ্নগুলো। বাহ, এই নামে আমার যে স্মৃতি কথা লিখছি এখন, এবং এটার মধ্যে আমি বিভোর হয়ে আছি, ঘোরের মধ্যে ডুবে গেছি, বুঁদ হয়ে আছে। এবং যারা প্রতিক্রিয়া জানায় ফেসবুকে পোস্ট করলে বলে আপা বোঝা যায় যে আপনি একদম ঢুকে আছেন এর মধ্যে। সাফল্যের যে পালক বা মানে ব্যথার যে পালক অথবা জীবনের সংগ্রামের যে পালক, সেই পালকের চিহ্নগুলি আসলেই উঠে আসুক আপনার লেখায়, এটি আমরা কামনা করি। সর্বশেষ একটি প্রশ্নের মাধ্যমে আমরা আজকের আলোচনা শেষ করব। সেটি হচ্ছে যে এই যে জীবন, আপনার লেখক জীবন, আপনার ব্যক্তি জীবন, এবং আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, সাহিত্য, অন্যদিনে কি আপনি সাহিত্য কাজ করেছেন, তো এই যে সমগ্র জীবন, এই জীবনটাকে প্রতি আপনার উপলব্ধি কি? আসলে জীবনটা কেমন? এটা আসলে জীবন কি, সে বিশাল অনেক বড় দর্শনের ব্যাপার। আমি যদি নিজের জীবনটা নিয়ে বলি, আমি নিজের জীবন নিয়ে আমি
সারাক্ষণ অস্থির থেকেছি যে আমার তো কিন্তু দারুণ ভ্রমণ প্রিয় আমি। এটা এই না যে যে এই আমেরিকা ইউরোপ এরকম না, যেখানেই পারি গ্রামে চলে যাওয়া, কোথাও না কোথাও চলে যেতে ইচ্ছা করে। এই যে সুন্দর একটা পৃথিবী, সেই সুন্দর পৃথিবীতে আমার যে দাহ হয়েছে, আমি যে যন্ত্রণায় কাতর হয়েছি, আমি যে আনন্দে উল্লসিত হয়েছি, এই সব কিছু মিলিয়ে এই যে আমার জীবন, এই দুর্লভ জীবনের জন্য আমি স্রষ্টার কাছে, আমি প্রকৃতির কাছে আমি কৃতজ্ঞ। মানে আমি কোনো এই একটা জায়গায় কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ধন্য। আমাদের এই সৃষ্টিশীল মানুষটি দারুণভাবে জীবনকে আরো অনেক এবং কয়েক দশক ধরে উপভোগ করুক। আমরা আরো সৃষ্টিশীল লেখা এবং বাংলা সাহিত্য তার দ্বারা আরো সমৃদ্ধ হোক, এই কামনা করি। নাসরিন জাহান প্রকৃত অর্থেই আপাদমস্তক একজন শিল্পী, তাই তার জীবনের সর্বক্ষেত্রে তিনি শিল্পকে প্রাধান্য দিয়েছেন, তিনি সৃষ্টিকে প্রাধান্য দিয়েছেন। লেখার জন্য, সৃষ্টির জন্য, শিল্পের জন্য আসলে পুরো জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন। আমরা এই যে একজন সৃষ্টিশীল মানুষ যিনি লেখার জন্য জীবনকে এক প্রকার বাজি রেখেছেন, আমরা চাই তিনি অনেকভাবে এবং আরো সৃষ্টিশীলভাবে আমাদের মাঝে বিচরণ করুক। এবং আপা, আপনি আজকে আমাদের এই স্টুডিওতে এসেছেন, আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সময়ের স্বল্পতার জন্য। নাহলে আরো হয়তো অনেকক্ষণ আলাপচারিতা চালিয়ে যাওয়া যেত, এবং হয়তো আবারও কোনোদিন আমরা আপার মুখোমুখি হব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত প্রিয় বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আবারও দেখা হবে আলাপচারিতায় অন্য কোনো একজন শিল্প সাহিত্যের আপনজনের সাথে। ভালো থাকবেন সবাই।